শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনলাইন ক্লাসে আছি মোহাম্মদ বিশাব আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি তোমাদের যে বিষয়টি সম্পর্কে পড়াবো সেই সাবজেক্টের বা বিষয়টির নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। চলো এই সাবজেক্টের সম্পর্কে একটু জেনে নিই। এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে, সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। এর সাবজেক্ট কোড হচ্ছে 66712। প্রথম 6 দ্বারা বোঝাচ্ছে এটা ষোলকোণের সাবজেক্ট, পরে 6-7 দ্বারা বোঝাচ্ছে এটা ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্ট, পরে 1 দ্বারা বোঝাচ্ছে যে ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম সাবজেক্ট, পরে 2 দ্বারা ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম পর্বের সাবজেক্ট, আর পরে 2 দ্বারা বোঝাচ্ছে যে ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম পর্বের দ্বিতীয় সাবজেক্ট। এরপর এই সাবজেক্টের সম্পর্কে আরেকটু জানতে হবে। এই সাবজেক্টের জানতে হবে টিপিসি। এই সাবজেক্টটি টি হচ্ছে 3, পি হচ্ছে 3, আর ক্রেডিট হচ্ছে সি হচ্ছে 4। অর্থাৎ এই সাবজেক্টটির থিওরি ক্লাস হবে এক পিরিয়ডে 3টি, অর্থাৎ 3টি থিওরি ক্লাস হবে, প্র্যাকটিক্যাল ক্লাস হবে তিন পিরিয়ডে 1টি, এবং এর ক্রেডিট হচ্ছে 4। আমরা যদি এক ক্রেডিট সমান 50 মার্ক, তাহলে এর ক্রেডিট হচ্ছে 4, তাহলে 4 50-এ 200 মার্ক। এই সাবজেক্টের টোটাল মার্ক হচ্ছে 200 মার্ক। এখন এই 200 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন গুলো কিভাবে হবে আমরা একটু দেখে নিই। 200 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। এর মার্ক ডিস্ট্রিবিউশন হবে কিভাবে, এর থাকবে টিসি, টিএফ, টিসি, পিএফ। এখানে পিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস থাকবে 25 মার্ক, প্র্যাকটিক্যাল ফাইনালে থাকবে 25 মার্ক, আর থিওরি ফাইনালে থাকবে 90 মার্ক, এবং এটাতে পিসিতে অর্থাৎ থিওরি কন্টিনিউয়াসে থাকবে 60 মার্ক। এখন এগুলো কোনটা কি? এখন টিসি, টি এর থিওরি, সি তে কন্টিনিউয়াস। থিওরি কন্টিনিউয়াস বলা হচ্ছে ওই বিষয়টাকে, তোমাদের যে থিওরি ক্লাস হবে এই ক্লাসে কন্টিনিউয়াস যে কার্যক্রমগুলো চলবে, এখানে যদি তোমরা ঠিকভাবে কাজগুলো করতে পারো তাহলে তোমাদের 60 মার্ক দেওয়া হবে। অর্থাৎ যে যেমন করবা তাকে তেমন মার্ক দেওয়া হবে। এখানে তোমাদের উপস্থিতি, তোমাদের ক্লাসে দক্ষতা, তোমরা ক্লাসে কেমন রেসপন্স করতেছো, এসবের উপর ভিত্তি করে তোমাদের মার্কগুলো হবে। এরপর হচ্ছে টিএফ অর্থাৎ থিওরি ফাইনাল। তোমাদের সেমিস্টার শেষে একটা ফাইনাল পরীক্ষা হবে, যেখানে ফাইনাল লিখিত পরীক্ষা হবে, যেখানে মার্ক থাকবে তোমাদের 90 মার্ক। এই লিখিত পরীক্ষা যেমন করবে তেমন মার্ক পাবে। এরপর হচ্ছে টিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। তোমাদের প্রতি সপ্তাহে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, যে প্র্যাকটিক্যাল ক্লাসে যেমন করবে উপস্থিতি থাকবা, যেমন করে প্র্যাকটিক্যাল গুলো তোমরা যদি ভালো করে করতে পারো, ব্যবহার ভালো করতে পারো, তাহলে তোমাদের করলে এখানে 25 মার্ক দেওয়া হবে। এরপর আছে পিএফ অর্থাৎ প্র্যাকটিক্যাল ফাইনাল। তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা যখন হবে তখন থিওরি ফাইনালও হবে, প্র্যাকটিক্যাল ফাইনালও হবে। এখন প্র্যাকটিক্যাল ফাইনালে তোমরা যেমন করবা, এখানে জব শিট থাকবে, জব শিটগুলো ভালোভাবে লিখবা, তারপর তোমরা ভালোভাবে উপস্থাপন করবা নিজেকে, এবং প্রশ্নকর্তা তোমাকে যাই জিজ্ঞেস করবে তার যদি ঠিক প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে তোমাকে 25 মার্ক দেওয়া হবে। এখন যেমন করবা তোমরা তেমন মার্ক পাবো। আশা করি তোমরা খুব ভালো করে লেখাপড়া করবা, ভালো করে এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করবা, থিওরি ক্লাস করবা, উপস্থিত থাকবা, তোমরা ফুল মার্কগুলো পাবো। এরপর আমরা এখন আলোচনা করবো যে টিএফ অর্থাৎ থিওরি ফাইনালে যে 90 মার্ক থাকবে এটা আসলে কিভাবে থাকবে। এখন থিওরি ফাইনালে যে 90 মার্ক, টিএফ এর 90 মার্ক, এটার বিভাজন হবে এভাবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় 90 মার্ক থাকবে, যার 3টি পার্ট থাকবে। লিখিত পরীক্ষায় 90 মার্ক থাকবে, যার 3টি পার্ট থাকবে। একটাকে বলা হচ্ছে ক বিভাগ, এটাকে খ বিভাগ, একটাকে ক বিভাগ। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 10টি, যার প্রত্যেকটির মান থাকবে 2 মার্ক, তাহলে 10 × 20 মার্ক। তারপর খ বিভাগে থাকবে তোমাদের 10টি প্রশ্ন। এগুলো প্রশ্নকে বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 3 মার্ক করে, 3 × 30 মার্ক। এরপরে গ বিভাগে থাকবে তোমাদের, গ বিভাগে থাকবে 6টি অথবা 7টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8 মার্ক করে, তাহলে 5টা 40, অর্থাৎ 8 × 5 তাহলে 5টা 40। দেখো এখন 20, 30 আর 40 যোগগুলো কত হচ্ছে 90 মার্ক। আমরা দেখলাম এই সাবজেক্টের 90 মার্ক,
কিভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। এখন এই সাবজেক্টের প্রথম অধ্যায় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথম এই অধ্যায়ের এই বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। এখানে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি কি, এর প্রকৃতি, তারপর অ্যাটম বা পরমাণু কি, এর গঠন, এর ইলেকট্রন বিন্যাস, তারপরে কারেন্ট। তবে একটা বিষয় বলে গেছিলাম আমি, এখানে তোমাদের যে টেকনোলজি আছে, এখানে টেকনোলজি দেখাচ্ছে আমি ইএনটি, সিটি, এমটি, সিএমটি, এমটি এগুলো লিখছি। এগুলো দ্বারা আসলে কি বোঝায়? এগুলো দ্বারা তোমাদের টেকনোলজি বোঝায়। এখানে ইএনটি বলতে ইলেকট্রনিক্স টেকনোলজি, সিটি বলতে সিভিল টেকনোলজি, সিএমটি হচ্ছে কম্পিউটার টেকনোলজি, এমটি হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি। তোমরা যারা এইসব টেকনোলজিতে পড়বে তাদের সকলের এই সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি তোমাদের পড়তে হবে। তাহলে আমরা এখন আলোচনা করতে যাব প্রথম অধ্যায় সম্পর্কে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, এই বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কে। এই বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। এখানে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি কি, তারপরে অ্যাটম বা পরমাণু কি, এর গঠন, এর ইলেকট্রন বিন্যাস, তারপর আছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, শেষে হচ্ছে চার্জ। এখন আমরা একটু করে আলোচনা করে নিই ইলেকট্রিসিটি কি এবং এর প্রকৃতি। ইলেকট্রিসিটির বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ, আর বিদ্যুৎ হচ্ছে একটা শক্তি যার সাহায্যে অনেক অসম্ভব কাজকে সম্ভব করা যায়। যেমন আমরা মাথার উপরে ফ্যান দেখতে পারি, যে ফ্যানগুলোর স্পিড অনেক বেশি, অর্থাৎ এগুলো অনেক জোরে ঘোরে। এগুলো আমরা হাত দ্বারা ঘোরালে আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু একটু ইলেকট্রিসিটির সাহায্যে আমরা এগুলো দেখি যে অনেক জোরে জোরে ঘোরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। এগুলো আমাদের দ্বারা অসম্ভব, কিন্তু ইলেকট্রিসিটির সাহায্যে এটা সম্ভব। এখন ইলেকট্রিসিটির আলোচনা করতে গেলে আমাদের পরমাণু সম্পর্কে আলোচনা করতেই হয়। পরমাণু কি এটা সম্পর্কে একটু জেনে নেই। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটাকে আর ভাঙলে এর স্বাধীন সত্তা নষ্ট হয়। ভাঙা যাবে না এই কথা নয়, ভাঙা যাবে, কিন্তু এর স্বাধীন সত্তা নষ্ট হবে। একটা পরমাণুকে ভাঙলে তাহলে কি পাবো? যদি ভাঙা যায় একটা পরমাণুকে ভাঙলে আরো আমরা পেতে পারি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব। এছাড়াও আরো কিছু উপাদান পেতে পারি, কিন্তু আমাদের এই ইলেকট্রনকে পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে স্বাধীন সত্তা নষ্ট হচ্ছে, কিন্তু ভাঙলে আমরা কি পেতে পারি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পেতে পারি। এখন এই পৃথিবীতে প্রায় 119টির মতো মৌলিক পদার্থ পাওয়া গেছে। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস রয়েছে। প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এদের বিভাজন করা হয়েছে। তাহলে আমরা একটু পরমাণু সম্পর্কে কিছু জেনে নেই। আমরা জানি যে পৃথিবীতে 119টি পরমাণু আছে। এই পরমাণু প্রত্যেকটার এক একটা করে ইলেকট্রন বিন্যাস আছে, আর তাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী পর্যায় সারণীতে তাদের স্থান হয়েছে। এখন আমরা একটু জেনে নেই কয়েকটি পরমাণু সম্পর্কে। প্রথমত জানবো অ্যালুমিনিয়াম সম্পর্কে। অ্যালুমিনিয়াম একটি গুরুত্বপূর্ণ পরমাণু, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 13। ইলেকট্রন পারমাণবিক ভর হচ্ছে 13। আর দেখেন অ্যালুমিনিয়ামকে Al দ্বারা প্রকাশ করা হয়। এর পারমাণবিক ভর হচ্ছে 13, যার ইলেকট্রন বিন্যাস হবে, অর্থাৎ এর ইলেকট্রন হবে 13টি। প্রথম কক্ষপথে হবে 2টি, পরের কক্ষপথে হবে 8টি, তারপরে কক্ষপথে হবে 3টি। আমরা একটু জেনে নিই যে অ্যালুমিনিয়াম লেখার পর আমি 13 লিখলাম। আমি প্রথমত বললাম যে পৃথিবীতে 119টি মৌল রয়েছে বা মৌলিক পদার্থ রয়েছে, আর প্রত্যেকটা মৌলের বিভাজন হয়েছে বা শ্রেণীবিন্যাসে অবস্থান হয়েছে, একটা নির্দিষ্ট অবস্থান আছে প্রত্যেকটা পরমাণুর, এবং তাদের অবস্থান হয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী। তাহলে অ্যালুমিনিয়াম একটি পরমাণু, এরও একটা নির্দিষ্ট ইলেকট্রন বিন্যাস রয়েছে, যার ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তার অবস্থান হয়েছে 13 অবস্থানে। এখন পর্যায় সারণীর 13 অবস্থান। এখন ইলেকট্রন বিন্যাস এর 13, অ্যালুমিনিয়াম পরমাণু যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 13, অর্থাৎ এর পারমাণবিক ভর হচ্ছে 13, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম পরমাণুর ভিতরে 13টি ইলেকট্রন রয়েছে। তবে তার আগে একটু বিষয় আমাদের জেনে নেওয়া দরকার। প্রত্যেকটা মৌলিক পদার্থের ভিতরে ইলেকট্রন এবং প্রোটন সমান থাকে।
কোনো মৌলিক পদার্থের প্রোটন সংখ্যা যতটি তাকে তার পারমাণবিক ভর বলা হয়। একটি মৌলিক পদার্থের প্রোটন সংখ্যা যতটি থাকে তাকে তার পারমাণবিক ভর বলা হয়। তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে, আমি একটু বললাম যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 13, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। তাহলে আমরা এখানে দেখলাম যে 283, এটা আবার কি, হঠাৎ করে দেখলাম যে নতুন যে 283, এটা কি? এটা হচ্ছে 13টি যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো সুবিন্যস্ত থাকে। পরমাণুটা দেখতে কেমন? পরমাণুটা দেখতে আসলে গোলাকার। আর এর চারদিকে এটা যদি পরমাণু এরকম অনেকগুলো, এগুলো প্রত্যেকটাকে বলা হয় একটা করে কক্ষপথ, এগুলোর চারিদিকে এমন অনেকগুলো কক্ষপথ থাকে। ঠিক দেখতে যেমন সৌরজগতের কেন্দ্রে থেকে সূর্য, তার চারিদিকে অনেকগুলো ইয়া থাকে, গ্রহ উপগ্রহ এইসব থাকে, তেমনি একটা পরমাণুর মধ্যস্থানে থাকে নিউক্লিয়াস, এটাকে বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের এইদিকে যেগুলো থাকে এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় কক্ষপথ। আর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় পরমাণুর ভর সংখ্যা। কি বলা হয়? প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। আর আমরা জানি বা একটু আগেই বললাম যে কোনো পরমাণুতে প্রোটন যতটা থাকবে ইলেকট্রন ততটা থাকবে। তাহলে প্রোটনগুলো কোথায় থাকবে? প্রোটনটা ঠিক নিউক্লিয়াসের মাঝখানে থাকবে। আর যে প্রোটন মনে করো একটা পরমাণুর ভিতরে, যেমন দেখলাম এখানে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের এখানে লিখছি যে অ্যালুমিনিয়াম 13, আর আমি বললাম যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 13। তাহলে পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা, আর আমরা যদি প্রোটন সংখ্যা যত একটা পরমাণু, ইলেকট্রন সংখ্যা তত। তাহলে অ্যালুমিনিয়াম যদি এই পরমাণুটা হতো তাহলে এর প্রোটন সংখ্যা হতো 13, অর্থাৎ এই 13টা হতো এইখানে। আর বললাম যে এর যে ইলেকট্রনগুলো থাকে এগুলো সুবিন্যস্ত ভাবে থাকে। কেমন করে? যেমন সৌরজগতের চারিদিকে অনেকগুলো গ্রহ উপগ্রহ থাকে তেমনই। তাই পরমাণুর মাঝখানে যে কক্ষপথ একদম কেন্দ্রে যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসে থাকে শুধু প্রোটন এবং নিউট্রন। যতগুলো প্রোটন থাকবে সবগুলোই এই নিউক্লিয়াসে থাকবে এবং নিউট্রনও থাকবে এই মাঝখানে, এবং এর চারিদিকে থাকবে ইলেকট্রনগুলো। তাহলে এর ইলেকট্রন হচ্ছে কতটি? 13টি। এখন এর কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে এটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে। এই সূত্রের সাহায্যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে এটা আমরা বের করতে পারবো। এই সূত্র হচ্ছে 2n²। এখানে n কি? n হচ্ছে যে কোনো ন্যাচারাল ভ্যালু, যে কোনো স্বাভাবিক সংখ্যা। এখন n এর মান হতে পারে 1, 2, 3, 4, 5। এখন 1, 2, 3, 4 n সমান লিখলাম 1, 2, 3, 4, 5। এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে n1 মানে হচ্ছে কক্ষপথ 1, n2 মানে হচ্ছে কক্ষপথ 2, n3 মানে হচ্ছে কক্ষপথ 3, অর্থাৎ 3 নম্বর কক্ষপথ। কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে এটা এই সূত্রের সাহায্যে করতে পারবো। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে যতটা ইলেকট্রন থাকবে একটা পরমাণু ততটাকে এই সূত্রের সাহায্যে আমাদের সমন্বয় করে নিতে হবে। এখানে দেখতেছি যে অ্যালুমিনিয়ামের 13, তাহলে এইটা যদি কোনো কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হয়ে থাকে তাহলে আমরা n এর মান 1 মানে জানি যে কোনো কক্ষপথের কোনো ইলেকট্রনের কোনো পরমাণুর প্রথম কক্ষ ইলেকট্রন কতটি থাকবে প্রথম কক্ষপথে, এটা হচ্ছে যখন n এর মান হচ্ছে 1, অর্থাৎ 2n²। এখানে যখন n এর মান 1 হবে তার মানে হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটা হচ্ছে? 2টা। তারপর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? n এর মান তাহলে 2 বসাবো, তাহলে 2 তাহলে 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4, আর 4 × 8। এরপর তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম কক্ষপথে হলো 2টা, পরের কক্ষপথে হলো 8টা, টোটাল আমাদের ছিল কতটা? 13টা। তাহলে 2 আর 8 যোগ করলে হচ্ছে 13। এখন যদি আমরা এই সূত্রের সাহায্যে আরো একটা মেলাতে ওই 13 মানে ইলেকট্রন বিন্যাস সাজাতে চাই তাহলে অনেক ভেজাল হয়ে যাবে। তাহলে আমাদের হিসাব করে দেখতে হবে যে 8 এবং 2 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। আর আমাদের 3 মিলে 13 করতে কত লাগবে? আর 3 লাগবে। তাহলে শেষ কক্ষপথ থাকবে 3টি ইলেকট্রন। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকলো, এটা হচ্ছে প্রথম কক্ষপথ 2টা ইলেকট্রন। পরের কক্ষপথে থাকবে কয়টা? 8টা, এই যে 8টা।
আরো একটা কক্ষপথ দরকার হচ্ছে। এই 3 নম্বর কক্ষপথে কয়টা থাকবে? 3টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেখলাম যে একটা পরমাণুর কক্ষপথে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে তা একটা সূত্রের সাহায্যে বের করে দেখলাম। তাহলে এরপর আমরা দেখব আরেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। এবারে দেখতে সিলিকন। সিলিকন হচ্ছে 14, এর পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে এটা হচ্ছে কত? এর ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? ওই সূত্রের সাহায্যে করি। 14টা বিভাজন করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে এবারে একটা ইলেকট্রন বিন্যাস করব। তার আগে একটা বিষয় তোমাদের জানাই রাখি, সেগুলো হচ্ছে পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা একই জিনিস। পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা একই জিনিস। যদি কখনো বলে প্রশ্ন থাকতে পারে পারমাণবিক ভর, আমি তোমাদের পড়াচ্ছি পারমাণবিক ভর, প্রশ্ন এসে গেল তোমাদের পারমাণবিক সংখ্যা, তখন তোমরা বিচলিত হয়েও না, এটা আসলে একই জিনিস। আর পারমাণবিক ভর যা পারমাণবিক সংখ্যা তা, যদি বলে যে একটি পরমাণুর ভর সংখ্যা এত, পারমাণবিক ভর এত বা পারমাণবিক সংখ্যা এত, একই কথা। যদি বলি ইলেকট্রনের সিলিকনের পারমাণবিক ভর হচ্ছে কত? 14, এটাও একই কথা। যদি বলি পারমাণবিক সংখ্যা 14, তাও ওই একই জিনিস বোঝাচ্ছে। আর তবে একটা বিষয়, যে যদি পারমাণবিক ওজন বলে, এটা আরেকটা বিষয়। পারমাণবিক সংখ্যা এবং ওজন আলাদা বিষয়। পারমাণবিক ওজন এবং ভর সংখ্যা একই বিষয়। ভর সংখ্যা কি? আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা, বা প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় ওজন, পারমাণবিক ওজন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি লিখলাম যে সিলিকন, এই সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। অর্থাৎ এর ইলেকট্রন থাকবে 14টা, প্রোটনও থাকবে 14টা। প্রোটন 14টা থাকবে নিউক্লিয়াসে এবং ইলেকট্রন 14টা থাকবে এর অনেকগুলো নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথ থাকবে, এই কক্ষপথের চারিদিকে থাকবে। তাহলে এখানে আমরা হিসাব করে নিই প্রথম কক্ষপথে কয়টা থাকবে। তাহলে 2, এর মান বসাই 1। তাহলে একের বর্গ করলে হবে একই, 2 একে 2। প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন। তাহলে এটা যে প্রথম কক্ষপথ, এই 2টা ইলেকট্রন থাকলো, এখানে লিখি সিলিকন। তারপর দ্বিতীয় কক্ষপথ, অর্থাৎ এর মান বসাবো এবার 2। তাহলে 2 এর স্কয়ার করলে 4 হবে, 4 × 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা হলো? 8টা। অথচ আমাদের ইলেকট্রন কয়টা আছে? 14টা টোটাল। দেখো এখন পর্যন্ত কি হলো, মানে আমরা কাজ করবো এবং হিসাব করে দেখবো যে আর কত লাগে। কাজ করবো এবং হিসাব করে দেখবো যে আর কত লাগে। 14 মিলাতে, যত প্রোটন সংখ্যা থাকবে তত মিলাতে আমার কত লাগে। দেখো এখানে 2 এবং 8 যোগ করলে কত হয়? 10। তাহলে 14 মিলাতে 8 কত হয়? 4। তাহলে শেষ কক্ষপথে এই সূত্রের সাহায্যে আর হবে না, শেষ কক্ষপথে আমাদের কতটা লাগে 14 মিলাতে সেটা করতে হবে। তাহলে প্রথম কক্ষপথে হলো আমাদের 2, পরের কক্ষপথে হলো কত? 8, পরের কক্ষপথে হবে 14 মিলাতে 4। তাহলে আমরা এখন একে দেখি। তাহলে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে কটা? 8টা। তাহলে 8টা। তৃতীয় কক্ষপথে কটা হবে? তৃতীয় কক্ষপথে 4টা। কিছুক্ষণ আগে দেখলাম অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 3টি, এর শেষ কক্ষপথে দেখলাম ইলেকট্রন 4টি, এর শেষ কক্ষপথে দেখলাম ইলেকট্রন 4টি। দেখা যাবে যে কোনো পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন দেখা যাবে যে 5টা, কোনোটা 6টা, কোনোটা 7টা, আবার কোনোটা 8টা। এগুলোর শেষ কক্ষপথে ইলেকট্রন কতটা, এটার উপর ভিত্তি করে এদের নামকরণ করা হয়। যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে 1 হতে 3টি ইলেকট্রন থাকে, 1 বা 2 বা 3টি যদি ইলেকট্রন থাকে, সেগুলোকে বলা হয় ধাতু বা পরিবাহী। সেগুলোকে বলা হয় ধাতু বা পরিবাহী। আবার কোন পরমাণুর শেষ কক্ষপথে যদি 4, 5, 6 5, 6, 7টি ইলেকট্রন থাকে, সেগুলোকে বলা হয় অধাতু। সেগুলোকে বলা হয় অধাতু বা অপরিবাহী। এবং
কোনো পরমাণু যদি শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আবার কোনো পরমাণু যদি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাহলে সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় পরমাণু, নিষ্ক্রিয় মোল বা নিষ্ক্রিয় পরমাণু বলা হয়। তাহলে এখন আমরা দেখলাম যে কিভাবে আসলে ইলেকট্রন বিন্যাস করতে হয় এবং এই কোনটা মৌলের নাম কি এ সম্পর্কে একটু ধারণা পেলাম। এরপর এখন আমরা একটু আলোচনা করব, এরপর আলোচ্য বিষয় হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। ইলেকট্রিসিটি এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আর ইলেকট্রিক্যাল সম্পর্কে বলতে হলে অবশ্যই এগুলো জানতেই হবে। এখন এখানে লিখলাম প্রথমত আই কি? আই হচ্ছে কারেন্টের প্রতীক। আই হচ্ছে কারেন্টের প্রতীক। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে। ইলেকট্রন কি একটি থাকে? না, ইলেকট্রন অনেকগুলো থাকতে পারে। আর একটা পরমাণুকে যদি খালি চোখে দেখা যায় না, তাহলে এটা কত ক্ষুদ্র, পরমাণু একটা কত ক্ষুদ্র, তার ভিতরে আবার ইলেকট্রনগুলো আরো কত ক্ষুদ্র, আর একটা পরমাণুর ভিতরে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। যাই হোক, আমরা জানলাম। তবে এই যে পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। এগুলো চলাচল করতে পারে যদি কোনো চাপ প্রয়োগ করা হয় এই পরমাণুগুলোর উপরে, তাহলে এগুলো চলাচল করতে পারে। প্রথমত আমি এখানে আলোচনা করব কারেন্ট। পরমাণুর ভিতরে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো যদি কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রন যদি থাকে সেগুলো যদি চলাচল করতে পারে, আমি একটু আগে বললাম ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। যদি এখন চলাচল করতে পারে তাহলে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হার, নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে যদি ইলেকট্রন মানে একক সময়ে যেটা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। এই কারেন্ট বের করার কয়েকটি সূত্র রয়েছে। আর তার আগে কারেন্টকে আসলে আই দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের আই হতে পারে, বড় হাতের আই হতে পারে। এই কারেন্টের একককে বলা হয় অ্যাম্পিয়ার। আন্দ্রে অ্যাম্পিয়ার কারেন্টের একক আবিষ্কার করেন। তার নাম অনুসারে অ্যাম্পিয়ার নাম অনুসারে অ্যাম্পিয়ার কারেন্টের একক বলা হয় অ্যাম্পিয়ার। কারেন্টকে ছোট হাতের আই বা বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। এই কারেন্টের করার কয়েকটি সূত্র রয়েছে, সেগুলো হচ্ছে, সূত্রগুলো আমি দিয়ে দিই। সূত্র হচ্ছে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, ভি ভাগ আর। কোনটা কি আমি পরে বলতেছি, ভি ভাগ আর বা পি বাই ভি বা কিউ বাই টি, এগুলো হচ্ছে কারেন্টের করার সূত্র। এছাড়াও আরো সূত্র রয়েছে, আমরা ধীরে ধীরে সব কিছু শিখবো। এখন কোনটা কি? ভিটা হচ্ছে ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স। কারেন্ট সমান ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, অথবা কারেন্ট সমান পাওয়ার বা ভোল্টেজ, অথবা কিউতে হচ্ছে চার্জ ভাগ সময়। এভাবে আমরা কারেন্ট বের করতে পারি। তাহলে আমরা জানলাম যে কারেন্ট কি? কারেন্ট হচ্ছে কোনো নির্দিষ্ট দিক, কোনো পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো যদি কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে প্রবাহিত হয়, একক সময় যেটা প্রবাহিত হয় আর কি, সেটাই হচ্ছে ইলেকট্রন। সেটাই হচ্ছে ইলেকট্রনের প্রবাহের হারটাই হচ্ছে কারেন্ট। কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে বলা হচ্ছে কারেন্ট। এই কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আই বা ছোট হাতের আই। আর যেটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যাকে এএমপি অথবা এ দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয় না, এটা সবসময় বড় হাতের এ অথবা এএমপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবারে দেখব ভোল্টেজ কি। আমরা একটু আগেই বললাম যে কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। ইলেকট্রন যে প্রবাহিত হবে, ইলেকট্রন তো কোনো মৌলের ভিতরে স্থির থাকে। তো এগুলোকে যদি প্রবাহিত করতে চাই, কোনো কিছুকে এমনিতে হয় না, কোনো কিছুর উপর চাপ প্রয়োগ করলে বলে ওটা কাজ করে। তো ইলেকট্রনের উপর কোনো নির্দিষ্ট দিকে যদি চাপ প্রয়োগ করা হয়, তার ফলে ইলেকট্রনগুলো চলবে, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই চাপটা কি? এই চাপটাই হচ্ছে আমাদের ভোল্টেজ। ইলেকট্রনের উপর কোনো নির্দিষ্ট দিকে যে চাপটা প্রয়োগ করা হচ্ছে ওটাকে বলা হচ্ছে ভোল্টেজ। ইলেকট্রনের উপর নির্দিষ্ট দিকে যে চাপ প্রয়োগ করা হচ্ছে যার ফলে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে
ভোল্টেজ, আর এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর ভোল্টেজের একক ভি কে বড় হাতের ভি বা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক হচ্ছে ভোল্ট। এটার একক হচ্ছে ভোল্ট, যাকে ভি ও এল টি ভোল্ট বা অনেক সময় ভোল্টেজও লেখা হতে পারে, ভোল্টেজ, অথবা শুধু ভিও লেখা যেতে পারে। ভোল্টেজের একক ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, যাকে ভোল্টেজও লেখা যেতে পারে বা ছোট হাতের ভি লেখা যেতে পারে। এখন ভোল্টেজ বের করার কয়েকটি সূত্র রয়েছে। সূত্রগুলো কি? সূত্র হচ্ছে আইআর, ভোল্টেজ বের করার সূত্র আইআর। এছাড়াও কিছু সূত্র রয়েছে, আমরা সাধারণত এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা সূত্র দিয়ে দিলাম। তাহলে ভোল্টেজ সমান আইআর। এখানে আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। কোন পরিবাহী যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহী। কোন পরিবাহীর মধ্যে দিয়ে যদি নির্দিষ্ট একটা কারেন্ট প্রবাহিত হয়, ওইটার যদি আমরা রেজিস্ট্যান্স জানি, তাহলে ওইটার গুণফলে হবে ভোল্টেজের মান। তাহলে ওই পরিবাহীর ভোল্টেজ বের করতে গেলে পরিবাহীর রেজিস্ট্যান্স জানতে হবে, এবং রেজিস্ট্যান্সকে ওই পরিবাহীতে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা যদি আমরা জানতে পারি অ্যামিটারের সাহায্যে, তাহলে ভোল্টেজ এবং কারেন্টকে গুণ দিলে আমরা ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সকে গুণ দিলে আমরা কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ দিলে, সরি ভুলে গেছে, ভোল্টেজ পেতে হলে কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ দিতে হবে। কোনো পরিবাহী যদি আমরা কারেন্ট এবং রেজিস্ট্যান্স জানি, তাহলে কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ দিলে আমরা ভোল্টেজ পেয়ে যাব। এরপর আসো রেজিস্ট্যান্স সম্পর্কে একটু বলি। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট চলার পথে বাধা। কোন পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, যদি কোনো কারণে কারেন্টটা প্রবাহিত না হয়, যার কারণে কারেন্টটা প্রবাহিত না হবে, সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ কোনো পরিবাহীর যে ধর্মের কারণে পরিবাহী দিয়ে কারেন্ট প্রবাহিত হতে বিঘ্ন হয়, সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ যার কারণে পরিবাহী দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, তাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ বাধা, যে বাধার কারণে কারেন্ট প্রবাহিত হয় না, সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কিভাবে পাবো? কোনো পরিবাহী যদি ভোল্টেজ জানি আর পরিবাহীর কারেন্ট জানি, তাহলে ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ দিলে ওই পরিবাহীর রেজিস্ট্যান্স পাবো। ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ দিলে পরিবাহীর রেজিস্ট্যান্স পাবো। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওহমটাকে এমন করে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ওমেগা। এমন করে প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। তাহলে আমরা জানলাম কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। এবার জানবো চার্জ সম্পর্কে। চার্জ, ইলেকট্রিক চার্জ বা বৈদ্যুতিক চার্জ, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ দ্বারা প্রকাশ করা, এটা একটা সূত্র রয়েছে। এটার একক হচ্ছে কুলম্ব। এটার একক হচ্ছে কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব, এবং চার্জের সূত্র হচ্ছে আইটি। কোন পরিবাহী যদি আমরা আমাদের পরিবাহী দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, পরিবাহী যদি কারেন্ট জানি এবং ওই কারেন্টটা কত সময় ধরে প্রবাহিত হচ্ছে এই সময়টা জানি, তাহলে পরিবাহী সময় এবং কারেন্টকে গুণ দিলে যেটা গুণফল পাবো, ওটাই হচ্ছে ওই পরিবাহীর চার্জের পরিমাণ। আর যে চার্জের এককটাকে বলা হচ্ছে কুলম্ব, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়? চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সেটা বড় হাতের কিউ হতে পারে, ছোট হাতের কিউ হতে পারে। আর কিউ সমান আইটি। তাহলে আমরা জানলাম ইলেকট্রিসিটি কি, আমরা দেখলাম যে ইলেকট্রিসিটি কি, তারপরে দেখলাম যে পরমাণু কি এবং পরমাণুর গঠন কিভাবে হয়, এর ভিতরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়। এরপরে জানলাম ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলো কি, এদের একক, এদের সূত্র। তারপরে জানলাম যে চার্জ কি, চার্জের সূত্র, চার্জের একক ইত্যাদি। আশা করি যে তোমরা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবা।